ভারতে যদি হিন্দি রাষ্ট্রভাষা হতে পারে তাহলে পাকিস্তানে উর্দু হলে সমস্যা কী ছিল? অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়, এমনকি আমাদের প্রাত্যহিক জীবনের তর্কে বিতর্কে এই আক্ষেপ বা প্রশ্নটি আমরা প্রায়ই শুনে থাকি। অনেকেই মনে করেন ১৯৪৭ সালে পাকিস্তান যেমন উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, ভারতও তেমনি হিন্দিকে তাদের রাষ্ট্রভাষা করেছে। আমাদের অনেকেরই ধারণা, যেহেতু গোটা ভারত জুড়েই হিন্দি ভাষার কম বেশি প্রচলন রয়েছে, বলিউড সিনেমা থেকে শুরু করে ভারতের জাতীয় রাজনীতি, সব জায়গায় হিন্দির আধিপত্য, তাই হিন্দিই হয়তো ভারতের রাষ্ট্রভাষা। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল। জেনে অবাক হবেন, ভারতের কোনো রাষ্ট্রভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ভারতের সংবিধান কোনো একটি নির্দিষ্ট ভাষাকেই জাতীয় ভাষা বা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়নি। উত্তর ও পশ্চিম ভারতে হিন্দি ভাষার ব্যাপক ব্যবহার দেখে আমাদের মধ্যে এই ভুল ধারণার জন্ম হয়েছে। এমনকি ২০১০ সালে গুজরাট হাইকোর্টে হিন্দিকে জাতীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু আদালত সেই মামলা খারিজ করে দিয়ে স্পষ্ট জানিয়ে দেয় যে ভারতের সংবিধানে হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার কোনো আইনি ভিত্তি নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান উভয় দেশই তো একই সাথে স্বাধীন হয়েছিল। উভয় দেশের সামনেই ভাষা নিয়ে চরম সংকট তৈরি হয়েছিল। কিন্তু ভারত কিভাবে এই ভাষা বিতর্ক সামাল দিল, আর পাকিস্তান কেন ব্যর্থ হল? আজ আমরা সেই ইতিহাসেরই পাতা উল্টাব। ভারত যখন স্বাধীন হয় তখন তাদের সামনে যে ভাষা বিতর্ক এসে দাঁড়িয়েছিল তা নবগঠিত পাকিস্তানের চাইতেও বহুগুণ বেশি জটিল এবং ভয়াবহ ছিল। ভারতে শত শত ভাষা এবং হাজারো উপভাষা। এর মধ্যে কোনো একটিকে সবার উপর চাপিয়ে দেওয়া মানেই হল দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া। ভারতের গণপরিষদে যখন স্বাধীন ভারতের ভাষা কী হবে তা নিয়ে বিতর্ক শুরু হল, তখন হিন্দিভাষী নেতারা, বিশেষ করে উত্তর ভারতের নেতারা, প্রবল চাপ দিতে লাগলেন হিন্দিকেই একমাত্র রাষ্ট্রভাষা করার জন্য। অন্যদিকে অহিন্দিভাষী রাজ্যগুলো, বিশেষ করে দক্ষিণ ভারতের নেতারা এর তীব্র বিরোধিতা করলেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ভারতের শীর্ষ নেতাদের ঘাম ছুটে যায়। অবশেষে একটি আপোষ মীমাংসা হয়, যাকে বলা হয় মুন্সি আয়াঙ্গার ফর্মুলা। ভারতের সংবিধানের ৩৪৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা নয়, বরং সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক কাজ হিন্দিতে হবে। কিন্তু এর সাথে এটাও যুক্ত করা হয় যে সংবিধান কার্যকর হওয়ার পর আগামী ১৫ বছর পর্যন্ত ইংরেজির ব্যবহারও সমানভাবে চলতে থাকবে। এখানে একটি সূক্ষ্ম পার্থক্য বোঝা খুব জরুরি। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা রাষ্ট্রভাষা হল একটি দেশের পরিচয়ের প্রতীক, যা সবার জন্য বাধ্যতামূলক। আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা হল শুধু দাপ্তরিক কাজ চালানোর মাধ্যম। ভারত রাষ্ট্রভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের ধারণাটিকেই বাতিল করে দেয়। বর্তমানে ভারতের সংবিধানে ৮ম তফসিলে ২২টি ভাষাকে সমানভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যার মধ্যে বাংলাও অন্যতম। সংবিধানে ১৫ বছরের জন্য ইংরেজির ব্যবহার অনুমোদিত হলেও সময়টা যখন ১৯৬৫ সালের কাছাকাছি আসতে শুরু করল, তখন দক্ষিণ ভারতে আগুন জ্বলে উঠল। ১৫ বছর শেষ হওয়ার পর ভারত সরকার যখন হিন্দিকে একমাত্র সরকারি ভাষা হিসেবে পাকাপোক্ত করার উদ্যোগ নিল, তখন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য, বিশেষত তামিলনাড়ুতে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। এই আন্দোলন কোনো সাধারণ আন্দোলন ছিল না। হিন্দি ভাষা ব্যবহার করা হয় এমন সব সরকারি প্রতিষ্ঠান, রেলওয়ে স্টেশন, ডাকঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে দক্ষিণ ভারতের অনেক রাজনৈতিক সংগঠন ভারত থেকে বের হয়ে সম্পূর্ণ আলাদা একটি দেশ গঠনের হুমকি দেয়। এই প্রস্তাবিত স্বাধীন দেশের নাম দেওয়া হয়েছিল দ্রাবিড় নাড়ু বা দ্রাবিড় ল্যান্ড। একই সাথে উত্তর পূর্ব ভারতের মণিপুরেও হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে ওঠে। এই চরম সংকটময় মুহূর্তে ভারতের রাজনৈতিক নেতারা, বিশেষত তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পরবর্তীতে লাল বাহাদুর শাস্ত্রী, অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দেন। তারা পাকিস্তানের মতো শক্ত ও একগুঁয়ে নীতি গ্রহণ করেননি। তারা বুঝতে পেরেছিলেন, জোর করে হিন্দি চাপিয়ে দিলে, পুলিশ বা সেনাবাহিনী দিয়ে গুলি চালিয়ে এই প্রতিবাদ দমন করতে গেলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।
নেহেরু সংসদে দাঁড়িয়ে একটি ঐতিহাসিক প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, যতদিন অহিন্দিভাষী রাজ্যগুলো চাইবে ততদিন হিন্দির পাশাপাশি ইংরেজি সরকারি ভাষা হিসেবে বহাল থাকবে। এই ধীরে চলো বা সহনশীল নীতি ভারতকে একটি সম্ভাব্য ভাঙনের হাত থেকে রক্ষা করে। আজও দক্ষিণ ভারতে, বিশেষ করে তামিলনাড়ুতে, ভাষা একটি অত্যন্ত সেন্সিটিভ বা স্পর্শকাতর বিষয়। আপনি যদি আজকেও তামিলনাড়ুর রাস্তায় গিয়ে স্থানীয় কোনো মানুষের সাথে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন, তবে অনেকেই হয়তো আপনার কথার উত্তর দেবেন না, অথবা না শোনার ভান করবেন, কিংবা ইচ্ছে করেই তামিল ভাষায় উত্তর দেবেন। কারণ তারা তাদের মাতৃভাষার মর্যাদার প্রশ্নে আজও আপোষহীন। এবার চলুন দৃষ্টি ফেরানো যাক পাকিস্তানের দিকে। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর তারা ভারতের ঠিক উল্টো পথে হাঁটল। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করল। অথচ সেই সময় সমগ্র পাকিস্তানের প্রায় ৫৬% মানুষের মাতৃভাষা ছিল বাংলা। আমার পূর্বের কথায় ফিরে যাই। অনেকেই আক্ষেপ করে বলেন, উর্দুকে রাষ্ট্রভাষা করা নিয়ে কারও আপত্তি ছিল না। আন্দোলনকারীদের দাবি ছিল বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি ছিল আরও অনেক বেশি নির্মম। উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণার পরপরই পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন তাদের অনুমোদিত বিষয়ের তালিকা থেকে বাংলাকে পুরোপুরি বাদ দিয়ে দেয়। এর মানে কি দাঁড়ায় জানেন? এর মানে হল, পূর্ব পাকিস্তানের শিক্ষিত তরুণরা চাইলেও আর সহজে সরকারি চাকরি পাবে না। বাংলাদেশের সকল অফিস আদালতে উর্দু লেখা বাধ্যতামূলক করা হয়। এমনকি পূর্ব পাকিস্তানের শিক্ষার মাধ্যম হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়। সবচেয়ে ভয়াবহ বিষয় হল, সরকারি মুদ্রা, ডাক টিকিট এবং ট্রেনের টিকিট থেকেও বাংলাকে চিরতরে বিলুপ্ত করা হয়। ফলে এক ধাক্কায় এই দেশের কয়েক লাখ শিক্ষিত ও কর্মজীবী মানুষের ভাগ্য সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়ে। ভাষা শুধু তো মুখের বুলি নয়, ভাষা হল অর্থনীতি এবং টিকে থাকার হাতিয়ার। পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের মানুষের সেই বেঁচে থাকার হাতিয়ারটাই কেড়ে নিতে চেয়েছিল। যেখানে ভারত সরকার দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে শান্ত করতে ইংরেজিকে চালু রাখল, সেখানে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের বুকে চালিয়ে দিল পুলিশের বুলেট। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাজপথে রক্ত ঝরল। পাকিস্তানের এই একগুঁয়ে চরমপন্থী নীতি মূলত ১৯৭১ সালের স্বাধীন বাংলাদেশের বীজ বপন করে দিয়েছিল। ভারত যেখানে নমনীয় হয়ে তাদের অখণ্ডতা রক্ষা করেছিল, পাকিস্তান সেখানে বন্দুকের জোরে ভাষা চাপিয়ে দিয়ে তাদের দেশের দুই টুকরো হওয়াকে ত্বরান্বিত করেছিল। বর্তমানে ভারতের প্রতিটা প্রদেশে নিজেদের ভাষাতেই অফিস আদালতের কাজ চলে। পশ্চিমবঙ্গে বাংলা, মহারাষ্ট্রে মারাঠি, গুজরাটে গুজরাটি আর তামিলনাড়ুতে তামিল। স্কুল কলেজেও সেই রাজ্যের মাতৃভাষা শেখানো হয়। কেন্দ্রীয় সরকারের কাজের জন্য হিন্দি ও ইংরেজি ব্যবহৃত হয়। এটিকে বলা হয় ত্রিভাষা নীতি। তবে ভাষা নিয়ে ভারতের এই বিতর্ক কিন্তু আজও পুরোপুরি শেষ হয়নি। এখনও মাঝে মাঝেই ভারতের কেন্দ্রীয় মন্ত্রীরা যখন বলেন যে হিন্দি ভারতের সবাইকে যুক্ত করতে পারে, তখন সাথে সাথেই দক্ষিণ বা পূর্ব ভারত থেকে তীব্র প্রতিক্রিয়া ধেয়ে আসে। ইউটিউবে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডিবেট ইন ইন্ডিয়া লিখে সার্চ দিলে এই বিষয়টির ব্যাপকতা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। টেলিভিশন টকশোগুলোতে আলোচকরা একে অপরকে কিভাবে আক্রমণ করেন তা দেখলে বোঝা যায় এই ইস্যুটি আজও কত জীবন্ত। ভারতের এই জটিল ভাষা বিতর্ক নিয়ে দেশটির সাবেক মন্ত্রী এবং বিখ্যাত লেখক শশী থারুরের একটি বক্তব্য শুনলেই বুঝতে পারবেন রাষ্ট্রভাষার বিষয়টি ভারতে কতটা সেন্সিটিভ। শশী থারুর স্পষ্টই বলেছেন, ভারত একটি থালির মতো, যেখানে অনেকগুলো ভিন্ন স্বাদের খাবার একসাথে থাকে। জোর করে সবাইকে একটি পাত্রে গুলিয়ে ফেলার চেষ্টা করলে ভারতের মূল আত্মাই নষ্ট হয়ে যাবে। ইতিহাস আমাদের শেখায়, ভাষা মানুষের আত্মপরিচয়। একটি রাষ্ট্র যখন তার নাগরিকদের ভাষার প্রতি সম্মান দেখায়, তখন রাষ্ট্র শক্তিশালী হয়। ভারত তার ভাষাগত বৈচিত্র্যকে স্বীকার করে নিয়েছিল বলেই আজও তারা একটি অখণ্ড রাষ্ট্র হিসেবে টিকে আছে। আর পাকিস্তান তাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষাকে অবজ্ঞা করেছিল বলেই মাত্র ২৪ বছরের মাথায় তাদের মানচিত্র থেকে একটি বিশাল অংশ খসে পড়েছিল। ভারতে হিন্দি হতে পারলে পাকিস্তানে উর্দু নয় কেন? আশা করি এই প্রশ্নটির পেছনের ঐতিহাসিক বিভ্রান্তি এবং বাস্তবতা আজ আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান।
ইতিহাস ও জিওপলিটিক্স নিয়ে এমন আরও বিশ্লেষণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।